আজ এত তাড়াতাড়ি চলে আসলেন যে? আবির উত্তর দিল। একটু পর আবার বের হব। অষ্টদোষী পল্লব ঝাপটে আবির ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করে। কফি খাবেন আবির ভাই? আবির খড়খড়ে কণ্ঠে শুধালো। গত রাতে কি বলেছি তোকে মনে নেই? মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল। অন্য কাউকে বলি করে দিতে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল। লাগবে না, তুই রুমে যা। মেঘার কথা বাড়ল না, চুপচাপ রুমে চলে গেল। রুমে শুয়ে শুয়ে বিকালে তোলা ছবিগুলো দেখছিল মেঘ। সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে। স্পেশাল গিফট সাথে কয়েকটা লাভ ইমোজি দিল ক্যাপশনে। সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে। কিছুক্ষণ পর ফোনে কল বেজে উঠল। বোনা কল দিচ্ছে। তৎক্ষণাৎ রিসিভ করলো মেঘ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ অনেক ভালো। বোনা উত্তেজিত কণ্ঠে বলে উঠল। এই তোকে এত গাছ কে দিল রে? মেঘ সশব্দে হেসে বলল। আবির ভাই। কি? আবির ভাইয়া? আতকে উঠে বোনা। মেঘ পুনরায় বলে ওঠে। হ্যাঁ, কবে আনছেন জানি না, কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে, ছাদেও কাজ চলছিল, তাই আমি তেমন বের হইনি রুম থেকে, আর ছাদেও যাইনি অনেক দিন যাবৎ। আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ। ছাদের পরিবেশ পুরাই চেঞ্জ। আসার সময় আবির ভাই বলেছেন এগুলো নাকি আমার। বন্যা উত্তেলিত ভঙ্গিতে বলল। বাহ, তোর শখ তো তাহলে পূরণ হয়েই গেল। তুই তো খুব করে চাইতি তোর ছাদ ভরা গাছ হোক, যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে। দেখলি তো, আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছেন। মেঘ খুশি মনে বলল। তুই সময় করে আসিস বাসায়, ছাদে যাবনে। আর হ্যাঁ, সকালবেলা আসিস। ঠিক আছে। বন্যা উত্তর দিল। তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশোনা নিয়ে কথা বলে রেখে দিল। রবিবার থেকে ব্যস্ততার সময় কাটছে সকলের। বর্ষাকাল থাকায় হঠাৎ বৃষ্টি নেমে যায়। আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায়, আবার বৃষ্টি থাকলে গাড়িতে যায়। মেঘও কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয়, হয়তো খাবার টেবিলে, না হয় সিঁড়িতে অথবা করিডরে। আজ বৃহস্পতিবার। আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে, হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে। মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে। কিছুক্ষণ পরে জান্নাত আপু আসবে। মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে আস্তে নিচের দিকে একবার তাকায়। চোখ পড়ে সোফায় বসা আবির ভাইয়ের দিকে। এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছে, অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন। মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি। মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করলো, কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। মেঘ দূরত্ব পেয়ে সিঁড়িতে নামতে নেই, যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে। কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয়। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে আবির ভাইয়ের দিকে চেয়ে চেয়ে নিচে নামছে আর মনে মনে বলছে, কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন? আমাকে দেখতেই হবে এই মেয়েকে। আবির কফি শেষ করে দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে। মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে জান্নাত আপু পড়াতে আসেন। আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু। মোটামুটি 8:30-এর কাছাকাছি বেজে গেছে। ড্রয়িং রুমে কেউ নেই। জান্নাত দরজার কাছাকাছি যেতেই আবির বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতর ঢুকে। মুখোমুখি দেখা হয় আবির আর জান্নাতের। জান্নাত সহসা হাস্যোজ্জ্বল মুখে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আবিরও হাসি মুখে উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? মেঘ পড়ার রুমে কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়বিড় করে বলছে, আবির ভাই জান্নাত আপুকে চেনে? কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তার এই ছবি ছিল? জান্নাত হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে তো বাসায় দেখিই না ভাইয়া। আবির কিছুটা শক্ত কণ্ঠে বলল, বাসায় ফিরতে একটু দেরি হয়ে যায়। তোমার পড়াতে কোনো সমস্যা হচ্ছে না তো? জান্নাত শান্ত কণ্ঠে বলে, না না ভাইয়া, কোনো সমস্যা হচ্ছে না। আবির এক পলক মেঘের দিকে চেয়ে পুনরায় জান্নাতের দিকে তাকালো, নিরেট কণ্ঠে শুধালো, ও পড়ে তো ঠিক মতো? জান্নাত এবার মেঘের দিকে চেয়ে হাসি মুখে বলল, হ্যাঁ ভাইয়া, মেঘ অনেক মনোযোগী এবং খুব মেধাবী। আপনি চিন্তা করবেন না প্লিজ। আবির ছোট্ট করে শুধালো, খেয়েছো কিছু?
বসো, খাবার খেয়ে যেও। জান্নাত তৎক্ষণাৎ বলেন। নাস্তা করেছি ভাইয়া, আর কিছু খাবো না, আসি তাহলে আজ। ওদের কথোপকথন শোনার জন্য মেঘ কিছুটা হেঁটে সামনের দিকে এগিয়ে আসলো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল। সাবধানে যেও। জান্নাত একগাল হেসে বলল। আপনি আমাদের বাসায় বেড়াতে যায়েন। আবির হালকা হেসে উত্তর দিল। সময় পেলে অবশ্যই যাব। প্রথমে কথাগুলো ঠিকমতো না শুনলেও শেষের কথাগুলো মেঘ স্পষ্ট শুনতে পেয়েছে। জান্নাত মেঘকে আল্লাহ হাফেজ বলে বেরিয়ে গেছে বাসা থেকে। এদিকে মেঘের বুক কেঁপে উঠল। মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আনমনে ভাবছে, জান্নাত আপু আবির ভাইকে বাসায় যেতে বলছেন। আবির ভাইও আবার হাসি মুখে বলছেন সময় পেলে যাবে। কই, আবির ভাই তো আমার সাথে এত ভালো আচরণ করেন না। উনি তো আমার সাথে আজ পর্যন্ত হাসি মুখে কথাই বলেননি। তাছাড়া জান্নাত আপুকে তো তানভীর ভাইয়া নিয়ে আসছিলেন। তাহলে আবির ভাই কিভাবে চেনেন? মেঘ আহত চোখে তাকিয়ে রইল আবির ভাইয়ের পানে। আবির দরজা বন্ধ করে সিদ্দিকে যেতে নিলে সহসা পথ আটকে সামনে দাঁড়ালো অষ্টাদশী। আজাদ তার শরীর কাঁপছে না, হাত পা রিমরিম করছে না, কারণ হাজারটা প্রশ্ন তার মাথা চারা দিয়ে উঠছে, যেগুলো শুধু উত্তর আবির ভাই জানেন। ড্রয়িং রুমে কোথাও কেউ নেই। জান্নাত পড়িয়ে গেলেই মূলত খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, তাই এই সময় সবাই যে যার রুমেই থাকেন। অষ্টাদশীর পথ আটকানো দেখে আবির বিস্মিত চোখে চাইল। মেঘের এলোমেলো চুল, চোখের কাজল কিছুটা লেপটে রয়েছে, শুষ্ক অষ্টাদয় তিত্তি করে কাঁপছে। এই অবস্থায় মেঘকে দেখে ঘোর লেগে যাচ্ছে আবিরের। হাজারো নিষিদ্ধ চিন্তা জেগে উঠছে আবিরের মনে। টেনে হিসে কোনোরকম নিজেকে সামলে ঢুক গেলে কিছুটা শান্ত কণ্ঠে বলল। পথ আটকে দাঁড়িয়েছিস কেন? মেঘের শরণাক ক্রমে ক্রমে ফুসছে। দীর্ঘশ্বাস ছেড়ে ধৈর্যহীন কণ্ঠে শোধালো। আপনি জান্নাত আপুকে চেনেন? আবির উপনিস মাথা নাড়ে শুধু। মেঘ দ্বিতীয়বার গম্ভীর কণ্ঠে বলল। ওনাকে আপনি কিভাবে চেনেন? আবির রাশভারী কণ্ঠে বলল। পরিচিত। মেঘ ভেতরে ভেতর ক্ষিপ্ত হলো। অষ্টাদশীর চেহারাতে পড়তে পড়তে খুনি আসে মেঘ। এক সমুদ্র অভিযোগ মাথা চাড়া দিয়ে উঠছে। একে গায়ের রং ফর্সা, তার উপর রাগে গাল দুটো লাল হয়ে আছে মেঘে। দেখে মনে হচ্ছে টুকা দিলে গাল পেয়ে রক্ত পড়বে। রাগে ফুসতে ফুসতে মেঘ বলল। শুধু পরিচিত হলেই কি মানুষ নির্দ্বিধায় বাসায় যেতে বলে? তুই আমার কাছে কৈফিয়ত চাচ্ছিস মেঘ? চল শক্ত করে প্রশ্ন করলো আবির। মেঘ আজ আবিরের শক্ত কণ্ঠ শুনে আটকে উঠছে না, কারণ অষ্টাদশীর আজ মাত্র অতিরিক্ত রাগ হচ্ছে। অতিরিক্ত রাগলে মানুষের বোধশক্তি হারিয়ে যায়। তাছাড়া মেয়ে মানুষের রাগ তো লিমিট ছাড়া। যখন রাগ হয় তখন দুনিয়ার কোনো কিছু দিয়েও শান্ত করা যায় না, যতক্ষণ না নিজে থেকে শান্ত হয়। মেঘের নাকের ডগে ঘাম জমে আছে, কপালে ঘামতে শুরু করেছে ধীরে ধীরে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল অষ্টাদশী। কয়েক মুহূর্ত পর নিরেট কণ্ঠে শুধালো। আপনি ওনার বাসায় যাবেন? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। গুরুভার কণ্ঠে বলল। প্রয়োজন হলে যাব। মেঘ চোখ গোল গোল করে চাইল। মনের ভেতর হাজারটা প্রশ্ন ছুটছে এদিক সেদিক। মেঘের নীরবতা দেখে আবির গুরুভার কণ্ঠে জবাব দিল। তোকে আপাতত এসব নিয়ে ভাবতে হবে না, পড়াশোনায় মনোযোগ দে, তুই এখন অনেক ছোট, সময় হলে সব জানতে পারবি। মেঘ দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো। আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি বলতে পারেন, তাতে কিছু হয় না। আমি কিছু বলতে গেলেই ছোট, বয়স হয়নি এরকম করেন। আবির দাঁতে দাঁত চেপে গম্ভীর কণ্ঠে বলল। মেঘ আস্তে কথা বল, বাড়ির মানুষ শুনবে। তাছাড়া জান্নাতের ব্যাপারে আমি আপাতত কোনো কথা বলতে চাচ্ছি না। মেঘের আগে ফুসতে ফুসতে বলল। তা কেন বলবেন? আপনার যত রাগ আর তেজ তো শুধু আমার উপরেই দেখান। কোথাকার কোন রাস্তার মেয়ের জন্য আপনার এত দরদ? আবিরের চোখ লাল হয়ে গেছে, দাঁত কটমট করছে, কণ্ঠ তিনগুণ ভারী করে ধমকে উঠল। জান্নাত কোথাকার কোনো মেয়ে না, ওকে সম্মান দিয়ে কথা বলবি। ফার্দার যদি তাকে রাস্তার মেয়ে বলিস তাহলে এর ফল ভালো হবে না, বলে রাখলাম। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। সহসা মনে পড়ে গেল আবির ভাইয়ের ফোনে দেখা ওয়েলপেপারের ছবিটার কথা। তার মানে কি আবির ভাইয়ের প্রিয়ত? আর কিছু ভাবতে পারছে না মেঘ। চোখে সর্ষে ফুল দেখছে, হৃদয় ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। আবির কিছু একটা বলতে যাবে, তাকে মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল। আপনি কি ওনাকে ভালোবাসেন? অতটুকু বলার পর আবির ডান হাতে মেঘের বাম গালে শক্তপোক্ত চর বসিয়ে দিল।
অকস্মাৎ মেঘের মুখ বন্ধ হয়ে গেল। কথাটা শেষ করতে পারল না। মেঘের সমগ্র পৃথিবী ঘুরছে। বিপুল চোখে চেয়ে আছে আবিরের দিকে। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। একটা বারের জন্য গালে হাত রাখলো না। অনুভূতিরা যেন বিলীন হয়ে গেছে। রক্তাভ চক্ষুদয় আবির ভাইয়ের চোখে নিবদ্ধ। আবি ভীষণ চটে গেছে। ডান হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরল। রাগান্বিত কণ্ঠে বলল, যা বুঝার তা বুঝিস না, আজাইরা বিষয় নিয়ে পড়ে থাকিস। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির সঙ্গে সঙ্গে পা পিছিয়ে ঘুরে গেল। দরজার পাশে দেওয়ালে সজোরে ঘুষি বসিয়ে দিল। তা দেখে কেঁপে উঠল অষ্টাদশী। বাম হাতে মেন গেট খুলে বেরিয়ে গেল বাসা থেকে। মেঘটাই দাঁড়িয়ে আছে সেখানে। দীর্ঘ সময় পর চোখ বেয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রু। ততক্ষণে মালিয়া খান বেরিয়ে আসলেন রুম থেকে। মালিয়া মেঘকে দরজামুখী দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করলেন, কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ক্ষুধা লাগছে? মেঘ কিছুটা নড়ে উঠল। বড়াম্মুর দিকে না তাকিয়ে শীতল কণ্ঠে বলল, না। তারপর পড়ার রুম থেকে বইগুলো নিয়ে সিঁড়িতে উঠতে লাগলো। আকলিমা খান মেঘকে যেতে দেখে ডাকলেন। ম্যাক, খাবি না? মেঘ গম্ভীর স্বরে বলল, ক্ষুধা নেই। মেঘ রুমে এসে হাতের বইগুলো ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। তারপর দরজা আটকে নিজেও বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের বুক ভেসে আসে আকাশ সম কষ্টে। চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই অষ্টাদশীর। যে আবির ভাইয়ের থাপ্পড়ের ভয়ে গত একটা মাস আবির ভাইয়ের চোখে চোখ রেখে কথা বলেনি। আবির ভাই যা বলেছে চুপচাপ মেনে নিয়েছে। নিজের রাগ, জেদ আর অভিমান আবির ভাইয়ের পদতলে চাপা দিয়ে দিয়েছিল। সেই আবির ভাই কিনা একটা মাস হওয়ার আগেও তাকে থাপ্পড় মারলো। তা আবার কোথাকার কোন মেয়ের জন্য? এত শক্তপোক্ত চড়ে এখনো মুখের বাম পাশে ব্যথা করছে মেঘের। শোয়া থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। বাম গালে 5 আঙ্গুলের দাগ হয়ে গেছে। বাম গালে 5 আঙ্গুলের দাগ হয়ে আছে রক্তবনে সেই পাংশু। নিজের বিধ্বস্ত দৃষ্টতা দেখে আঁতকে ওঠে মেঘ। মুখমণ্ডলে নেই অষ্টশীর কোমল হৃদয়টাকেও চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে অনুভূতিহীন কাঠখোট্টা আবির ভাই। মেঘ আয়নার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। আনমনে কি ভাবছে কে জানে। যে অষ্টাদশীর মনটাকে কাছের ভাঙা গ্লাসের মতো হাজারো টুকরোতে পরিণত করেছে। কোথায় সে দুরূহ পুরুষ? আবির বাসা থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিল। কি কাগজ নিতে এসেছিল সেসব ভুলে গেল। স্পিডে বাইক চালিয়ে চলে আসলো নিজের অফিসে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রাসেল একজন স্টাফকে জিজ্ঞেস করলো, স্যার কি এখনো আসেনি? স্টাফ সঙ্গে সঙ্গে উত্তর দিল, স্যার তো কিছুক্ষণ আগে চলে এসেছে। কি বলো, আবির আসছে অথচ আমার ফাইল দিল না? চিন্তিত স্বরে বলল রাসেল। তৎক্ষণাৎ হাতা দেয় আবির রুমের দিকে। আবির রুমে দরজা ধাক্কা দিতে চোখে পড়ল বিধ্বস্ত রুম। যেন কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় বয়ে গেছে এই রুমটার উপর দিয়ে। হেলমেট ভেঙে পড়ে আছে ফ্লোরে। কাগজপত্র ছড়িয়ে ছিটে পড়ে আছে সম্পূর্ণ রুমে। সেগুলো এলোমেলো হয়ে উঠছে ফ্যানের বাতাসে। চেয়ার পড়ে আছে কাত হয়ে। আবিকে দেখা গেল না। আবিকে দেখার জন্য রাসেল দরজায় উকি দিল ভেতরে। জানালার পাশে এই দেওয়ালে আবির অহিতেচ্ছা অনবরত ডান হাতে ঘুষি দিয়ে যাচ্ছে। বিস্ময় চোখে চাইল রাসেল। 1 সেকেন্ড দেরি না করে ছুটে গেল আবিরের কাছে। চেষ্টা করলো আবিরকে থামানোর, কিন্তু ব্যর্থ হলো। 6 ফুট লম্বা শক্তিশালী সুটাম দেখি আবিরের সাথে 5 ফুট 7 ইঞ্চি লম্বা রাসেলের শক্তি কোনো মতেই কোলালো না। চেষ্টায় ব্যর্থ হয়ে দরজা পর্যন্ত দৌড়ে যায় রাসেল আর চিৎকার দিয়ে ডাকে, রাকিব, এদিকে আয়। ভয়ঙ্কর সেই পুরুষালীর চিৎকারে শব্দে রাকিব সহসা দৌড়ে আসে। সাথে ছুটে আসে অফিসে কিছু স্টাফ আর কিছু কর্মচারী। রাকিব আর রাসেল টেনে হিসে আবিরকে দেওয়াল থেকে দূরে সরিয়ে আনলো। আবিরের চোখে মুখে ক্রোধ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। শ্যামবর্ণের মুখবিবর পরিবর্তন হলো ঘুটঘুটে আধারে। উস্কো খুস্কো চুলগুলো এলোমেলো হয়ে আছে। ঘামে ভেজা কপালে লেপ্টে আছে সামনের দিকে চুলগুলো। পরনে সাদা শার্ট ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। রুমে ফুল স্পিডে ফ্যান চলছে, সাথে এসি থাকা সত্ত্বেও আবিরকে দেখে মনে হচ্ছে সবেমাত্র 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটবল খেলে এসেছে।
রাকিব মাটিতে কাত করা চেয়ারটা এক হাতে তুলে আবিরকে জোর করে বসালো। আবিরের হাতের দিকে চাইল। নির্বিচ্ছিন্ন ঘুষির কারণে আঙ্গুলের হাতের কয়েকটা জায়গায় কেটে রক্ত পড়ছে। রাকিব তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকালো দেওয়ালে। সাদা রঙের দেওয়ালে কিছু অংশ বেড়ে রক্ত গড়িয়ে পড়ছে ফ্লোরে। রাকিব আটকে উঠে এক প্রকার চিৎকার দিয়ে বলল, রাসেল, ফার্স্ট এড বক্স নিয়ে আয় তাড়াতাড়ি। আবির এখনও জোর করছে চেয়ার থেকে ওঠার, কিন্তু রাকিব আবিরের পেট বরাবর শক্ত করে জাপটে ধরে পিতাব কণ্ঠে আর্তনাদ করে উঠল। তপ্ত স্বরে শুধালো, কি হয়েছে তোর? এমন করছিস কেন আবির? আবির সহসা চিৎকার দিয়ে বলল। ছাড় আমাকে। আবিরের রুষ্ট কণ্ঠে চিৎকার কিছুটা নড়ে উঠল রাকিব, কিন্তু তারপর ছাড়ল না। পুনরায় শান্ত কণ্ঠে বলল, কেন পাগলামি করছিস আবির? রাগটা একটু কমা প্লিজ। কি হয়েছে বল আমায়। আবির দ্বিতীয়বার চেয়ার থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু এবার রাকিব আরও একটু জোর করে আবিরকে চেপে ধরে। নিরেট কণ্ঠে বলল, মাথা ঠান্ডা কর আবির। আবির ব্যর্থ হয়ে বসে পড়ল চেয়ারে। আবিরের রক্তবর্ণ চোখ বেয়ে গড়িয়ে পড়ল ক্রোধ মিশ্রিত এক ফোঁটা জল। রাসেল ফার্স্ট এড বক্স নিয়ে আসলো। দরজায় দাঁড়ানো দু একজন প্রশ্ন করছে, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? কোনো সমস্যা স্যার? আবির তাদের প্রশ্নে বিরক্ত হয়ে অগ্নি দৃষ্টিতে চাইল। সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেল জনতা। রাকিব রাসেল দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তুই সবাইকে নিয়ে ওইদিকে যা, আমি আছি আবিরের কাছে। রাসেল চিন্তিত স্বরে বলল, কোনো প্রয়োজন হলে ডাকিস আমায়। রাকিব শুধু মাথা তুলালো। রাসেল এক সেকেন্ড দেরি না করে সবাইকে নিয়ে যার যার কাজে চলে গেল। আবির জ্বলন্ত ফ্যানের দিকে মুখ তুলে চেয়ে আছে। সবাই চলে যাওয়ার পর রাকিব গম্ভীর কণ্ঠে বলল, দেখ হাতটার কি অবস্থা করেছিস। আবির এক পলক হাতের দিকে চেয়ে ক্রোধিত কণ্ঠে বলল, আমি মস্ত বড় ভুল অপরাধ করে ফেলছি রাকিব। সেই অপরাধের কাছে আমার হাত কিছুই না। রাকিব কিছুটা চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে? কি করছিস তুই? আবিরের কণ্ঠস্বর ভিজে আসছে। পুনরায় দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল গাল বেয়ে। শীতল কণ্ঠে জবাব দিল, আমি একই ভুল পুনরায় করে ফেলেছি। রাকিব আতকে উঠে শুধালো, কি তুই মেয়েকে মেরেছিস? আবির দীর্ঘশ্বাস ফেলে শুধু। রাকিবের বুঝতে বাকি নেই যে আবির মেঘকে মারার ক্রোধে নিজেকে আঘাত করছে। বুড়ো গুটিয়ে রাকিব বলল, কেন মেরেছিস? দীর্ঘশ্বাস ছেড়ে আবির বলল, আমায় জানাতের সাথে কথা বলতে দেখে মেঘের মাথায় রক্ত উঠে গেছে। যা তা উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আমি রাগ কন্ট্রোল করতে পারিনি। কি বলছিস আবির? জানাতের জন্য তুই মেঘকে মারলি? অবাক চোখে তাকিয়ে আছে রাকিব। আমি মেঘকে মারতে চাইনি, বিশ্বাস কর। ও এক পর্যায়ে প্রশ্ন করে বসলো আমি জান্নাতকে ভালোবাসি কিনা। এই কথাটা সহ্য করতে পারিনি। রাকিব তপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। আবির বাম হাত দিয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে মনোকষ্টে শুধালো, আমি এখন কি করব রাকিব? রাকিব দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কিছুটা ভেবে বলল, দেখ এখন তো মেঘ আগের মতো নেই। এখনও তো মেঘ তোর প্রতি পজিটিভ, এর জন্য তো আজকে এভাবে রিয়াক্ট করেছে। আমার মনে হয় না এই থাপ্পড়ের জন্য ও কথা বন্ধ করবে। আবির খড়খড়ে কণ্ঠে উত্তর দিল, তুই তো জানিস মেঘ খুব জেদি। এটাই আমার একমাত্র ভয় কারণ। ও যদি একবার জেদ করে বলে আমার সাথে কথা বলবে না, তাহলে এই জীবনে আর কোনোদিনও কথা বলবে না। রাকিব কপাল গুটিয়ে প্রশ্ন করল, বাই দ্য ওয়ে, কয়টা থাপ্পড় দিয়েছিস? একটা। আবির তপ্ত স্বরে বলল, তুই চিন্তা করিস না, কিচ্ছু হবে না। জান্নাতকে নিয়ে কিছু ভাবছিস? মেঘ কি আর পড়তে চাইবে ওর কাছে? আবির গম্ভীর কণ্ঠে জবাব দিল, দুদিন পর ওর জন্য টিচার কোথা থেকে খুঁজবো আমি। ওকে জান্নাতের কাছেই পড়তে হবে। রাকিব কোমল কণ্ঠে বলল, আচ্ছা সেসব দেখা যাবে, এখন চল হাসপাতালে একটু যাই। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, হাসপাতালে যাব কেন? রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, এতটা কেটেছে, কোনো সমস্যা হয় যদি ডাক্তার দেখালে ভালো হতো না? আবির সংকটজনক স্বরে উত্তর দিল, এটা আমার শাস্তি। রাকিব খুব ভালো করে জানে আবিরকে জোর করলে কোনো লাভ হবে না, তাই আর জোর করেনি। রাকিব চিন্তিত স্বরে বলল, এখন কি বাসায় যাবি? দিয়ে আসবো তোকে। আবির এক পলক তাকালো দেওয়ালে লাগানো ঘড়ির দিকে। 10টা বাজতেছে। গম্ভীর কণ্ঠে জবাব দিলেন, কি করব বুঝতে পারছি না। মেঘের মুখোমুখি হওয়ার মতো সাহস পাচ্ছি না আমি। রাকিব জানালার দিকে চেয়ে পড়ল। বাইরে তো বৃষ্টি, একটু ওয়েট কর তাহলে। বৃষ্টি করলে আমি দিয়ে আসবো রে। পকেট থেকে ফোন বের করে তানভীরকে কল করলো। প্রথমবার রিসিভ হলো কল।
তানভীর কল রিসিভ করে সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, কোথায় তুই? তানভীর স্বাভাবিকভাবে উত্তর দিল। আমি তো পার্টি অফিসে। কেন ভাইয়া? আবির নিরেট কণ্ঠে জবাব দিল। এমনি। তানভীর চিন্তিত স্বরে বলল, কোনো সমস্যা ভাইয়া? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আবির গলা খাকারি দিয়ে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, তুই কাজ কর, রাখছি। কল কেটে মোবাইল পকেটে রেখে বাম হাত কপালের উপর রেখে চেয়ারে হেলান দিল। রাকিব আর কিছু বলল না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। এদিকে মেঘ কিছুক্ষণ আয়নার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বারান্দার দরজা দিয়ে আসা শীতল হাওয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আয়না থেকে দৃষ্টি সরিয়ে বেলকনির দিকে তাকালো। ধীর গতিতে হেঁটে গেল বেলকনিতে। গ্রিলের ধরে দাঁড়িয়ে তাকিয়ে আছে দূরে ল্যাম্পপোস্টের আলোর দিকে। ক্ষণে ক্ষণে বৃষ্টির মাত্রা বাড়ছে, বাতাসের সাথে বৃষ্টির ছিটে ফোঁটা পড়ছে মেঘের চোখে মুখে। আজ আর হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করেনি অষ্টাদশী। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল বেলকনিতে। হঠাৎ ভিতরটা ছটফটিয়ে ওঠে। নিজের ভেতর থাকা একা একা অভিযোগ কাউকে বলতে ইচ্ছে করছে মেঘের। বৃষ্টির পানি আপন গতিতে পৃথিবীর বুকে লুটিয়ে পড়ছে। তা দেখে মেঘেরও ইচ্ছে করছে মনের মধ্যে পুষিয়ে রাখা চাপা কথাগুলো খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সৃষ্টিকর্তাকে জানাতে। কষ্ট শেয়ার করলে নাকি মন হালকা হয়। যে অষ্টাদশী গত 17 বছরে রাতের বেলা একা ছাদে যায়নি, সেই অষ্টাদশী আজ রাত 9টার পর একা একা ছাদে চলে গেছে। ছাদে পা দিতেই ভারী বর্ষণে কয়েক সেকেন্ডে ভিজে যায় অষ্টাদশীর সর্বাঙ্গ। হাত খোপা করা চুলগুলো খুলে যায় সহসা। বৃষ্টির পানির তোপে ধীরে ধীরে কোমর ছাড়িয়ে নিচে নামতে থাকে চুল। মেঘ আশেপাশে তাকাচ্ছে। দূর দূরান্তের উঁচু উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে হালকা আলো ভেসে আসছে মেঘেদের ছাদে। লাইটের আলোর প্রভাবে গাছ ভর্তি ছাদের এদিক সেদিক গাছের ছায়া পড়ে আছে। কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে ভূতেরা বসে মিটিং করছে। মেঘের দৃষ্টি সেদিকে পড়তে কিছুটা কেঁপে ওঠে। তবে ঘন ঘন বিদ্যুৎ চমকানোতে বুঝতে পারে এগুলো গাছের ছায়া। বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে মেঘ সম্পূর্ণ ছাদে হাঁটছে। হাঁটতে হাঁটতে ছাদের এক পাশে রাখা বেতের চোপাগুলোর একটাতে বসে পড়ল। হেলান দিয়ে বসাতে চুলের কম অর্ধেকটা অংশ ছাদের ফ্লোরে পড়ে আছে। মেঘ আকাশে পানে তাকিয়ে বলা শুরু করলো, হিটলার স্বভাবের ব্যক্তির কোনো অস্তিত্ব ছিল না, তাহলে কেন তুমি আমাকে ওনার সামনে নিয়ে আসলে? এই অনুভূতিহীন মানুষটা কেন আমার জীবনের সাথে জড়িয়েছে? উনি যদি অন্য কাউকেই ভালোবাসেন তাহলে আমায় কেন ওনার প্রতি দুর্বল বানিয়েছো? আমি এখন কি করব? একসাথে প্রশ্নগুলো করে কয়েক মুহূর্ত নীরব থাকে। অক্ষি পলবে অনর্গল নোনজল গড়িয়ে পড়ছে। তার সাথে বৃষ্টির পানি মিশে কানের নিচ দিয়ে যাচ্ছে আপন গতিতে। বেশ খানিক সময় নীরব থেকে শীতল কণ্ঠে শুধালো, আমি কি কখনো কারোর প্রিয় হতে পারবো না? বেশ খানিকটা সময় নিস্তব্ধ হয়ে বসে রইল। মনে যত কষ্ট খুব অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করলো আপন মনে। ঘণ্টাখানেক বসার পর সোফা থেকে উঠে হাঁটতে শুরু করলো। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবু লেগে থাকি একটা কোনায়। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না ওই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়, অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিয়া খান কল করলেন। আবির কল রিসিভ করে সালাম দিল। মালিয়া খান সালামের উত্তর দিয়ে কিছুটা তপ্ত স্বরে বলেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবো একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিয়া খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করছিস? তুই বাইরে বাইরে থাকিস, তানভীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোনের 1-2 দিন পর পর কি হয়ে যায়, খায় না কিছু না। তোরা যদি রাতে নাই খাবি তাহলে বলে রাখতে পারিস না, আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান থেকে উঠে মৃদণ্ড সোজা করে বসলো। নিরেট কণ্ঠে শুধালো, মেঘ খাইনি?
মালিয়া খান সহসে উত্তর দিলেন। না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়ল। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুজনেই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10:10 কিংবা 10:30টার মধ্যে বাসে চলে যায় সকলে, কিন্তু আজ আবিরের মোড অফ দেখে তারা কাজ শেষ করে বসে আছে। আবিরকে কিছু বলার সাহসও পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল। আমি একা যেতে পারবো। রাকিব পুনরায় বলে উঠল, তোর হাতের অবস্থা দেখেছিস তুই? এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা শোন, আমি দিয়ে আসি। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে, দাঁতে দাঁত চেপে ঘোষণা করলো, বললাম তো যেতে পারবো। রাসেল ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টি বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না, বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার উপরে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথায় হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা, মনে হচ্ছে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাতমস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকলো আবি। ড্রয়িং রুমে কেউ নেই। শীতে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিট ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। মেঘের দরজার সামনে এসে বাম হাতে দরজা ধাক্কা দিল। অনবরত ঘুষির কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তারপর আবার হাতের উপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতে চোখ পড়ে ফাঁকা বিছানায়। কেন জানি বুকটা স্যাঁত করে উঠল। ভিতর দিকে দেখার চেষ্টা করলো। টেবিলের উপর ফোন ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টদশী কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজলো, কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল, তবে কোথাও মেঘকে পেল না। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে মিম দরজা খুলল। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবেই উত্তর দিল, আপু তো রুমেই, সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বের হতে দেখিনি। আবিরের চোখে মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গায় পুনরায় দেখলো, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। ফোন রেখে এসেছে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনের অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবে ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির দরজার ধাক্কা দিয়ে ডানে বামে ঘুরিয়ে ছাদ দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদের পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কোলাতে পারছে না, সাথে বৃষ্টির ছিটেফোঁটা পড়ছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের চারপাশ দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকানো তো আবিরের দৃষ্টি পড়ে ছাদের রেলিং ঘেঁষে ছাদের ফুলের পড়ে আছে অষ্টাদশী। ছাদের সাইড দিয়ে যাও পাইপের উপরে পড়ে আছে। মাথা শরীর বাকি অংশ ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে। আবির অকমর্ষা চিৎকার দিয়ে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের প্রণয়নী। আবিরের হাত কাঁপছে, তবুও জাপটে ধরল মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদশীর ঘাট থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের প্রশস্ত বুকে। মেঘের শরীর বরফে নাই শীতল হয়ে আছে, শুধু মাথাটা একটু একটু গরম। আবির কয়েকবার আকুল স্বরে মেঘকে ডাকলো, কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবিরের সমস্ত পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না, তবে যদি সেই মানুষটা অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে, তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল তার মনে, তার প্রতিফলন ঘটেছে এইভাবে। আবির সহসা দুহাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়িতে হাঁটছে ঠিকই, কিন্তু তার দৃষ্টি অষ্টদশীর মলিন মুখপানে।
আবিরের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অশুতোষীর গালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে হেঁটে মেঘের রুমে ঢুকলো। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়াল এনে হাত মুখ আর মাথাটা মুছে দিল। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে গেল নিচে। হালিমা খানের দরজার সামনে ভেজা সৈনিক দাঁড়িয়ে ডাকছে। দুবার ডাক দেওয়ার পরে হালিমা খান দরজা খুললেন। আবিরের জলসিক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শোধালেন, ভিজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামুনি, তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কথাগুলো বলল আবির। হালিমা খান আঁতকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে নিয়েও দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে শীতে উঠতে ব্যস্ত হলেন। চোখে তার পানি টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা, মেয়ের মুখ গোমরা থাকলেই যেখানে চিন্তায় পড়ে যান হালিমা খান, সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে আসছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু আবিরের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিল আবির। নরম কণ্ঠে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। আবির ঢুকলো। আবিরের পিছনে ডাক্তারও মেঘের রুমে ঢুকলো। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদশী মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখলো কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বলেন, তেমন সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়, তাছাড়া হয়তো কোনো মানসিক চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও একটা স্যালাইন করতে হবে। জ্ঞান ফিরলেও কিছুদিন একটু রেস্টে রাখবা। কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির ওষুধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়িতে পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটের ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসলো। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পেয়ে তেল মালিশ করে দিচ্ছেন, কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছেন। মেঘের মাথার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছেন। আবির ওষুধগুলো টেবিলের উপর রেখে মেঘের ওয়ার্ড্রোবের একটা ড্রয়ার খুলল, যেটাতে জামা কাপড়। দ্বিতীয় ড্রয়ার খুলতে চোখে পড়ল সকল ইলেকট্রনিক জিনিসপত্র, যেখান থেকে হেয়ার ড্রায়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বলেন, মামুনি, তুমি একে একটু ধরে বসো। আবির নিচে হেয়ার ড্রায়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে শুয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনে। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে বললেন, বাবা তুই একটু বস, আমি তোর চাচুকে বলে আসি। মাঝরাতে ঘুম ভাঙলে তো উনি আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, মেঘের এই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসল। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানে কাছে, গুনগুন করে বলল। তারপর অষ্টাদশীর কপালে আলতোভাবে একটা চুমু দিয়েই বিছানা থেকে উঠে পড়ল। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান ফিরে আসলেন। হালিমা খানও মেয়ের ডান হাতে 2 পায়ে মালিশ করে দিচ্ছেন আর একটু পরপর মেঘকে ডাকছেন। বেশ খানিকক্ষণ পরে মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্নারত কণ্ঠে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিটপিট করে চাইল মায়ের দিকে, বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি তার নেই। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পরখ করতে লাগলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশের চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে।
মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। মনে পড়তে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আটকে উঠলেন, সঙ্গে একবার গলাতেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে উঠাও, আমি খাবার নিয়ে আসছি। ঔষধ খাইয়ে দিলে যদি একটু কমে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন। তানভীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকু যেন পাচ্ছে না। কথা বলা তো দূরের বিষয়। আবির নিজেকে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনো রকমে উঠে খাটের সাথে হেলান দিয়ে নিচে ধরে রেখেছেন। আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট্ট করে বলল, হা করো। পৌশালী কণ্ঠে কিছুটা কেঁপে ওঠে মেঘ। তৎক্ষণাৎ ছোট্ট করে হাঁ করল। আবির ভাই অষ্টাদশীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদশীর মনের ভেতর আনন্দ নেই, নেই কোনো উত্তেজনা। যেই আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ একা দোক্কা খেলতো, সেই আবির ভাই চোখ মেলে দেখার সাধ্যই তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনো রকমে গিলল। পরের বার দিতে গেলে আস্তে করে বামে ডানে ঘাড় ঘোরালো। আবিরও বুঝতে পারল মেঘের অভিব্যক্তি, জোর করলো না আর। হাত ধুয়ে নিজের হাতেই মেঘের মুখ মুছিয়ে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখলো। জ্বরের মাত্রা বাড়ছে। আবির শীতল কণ্ঠে বলল, মামনি, তুমি থাকো ওর কাছে। কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10 থেকে 15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢুকে। এমপির গাড়ি করে ড্রাইভার এসে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখলো। থার্মোমিটার এনে জ্বর মাপলো। 100 ডিগ্রি তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপতেছে। তানভীর ছুটি গিয়ে নিজের রুমে ক্যাবিনেট থেকে আরও একটা কম্বল এনে বোনের গায়ে ছড়িয়ে দিল। তারপর একটা ছোট্ট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডক্টর কি বলেছে? হালিমা খান কান্নারত কণ্ঠে বললেন, বলছেন সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে। ওষুধ দিয়ে গেছেন? ওষুধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বলেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানভীর আর কিছু বলল না। চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে বেলকনিতে পায়চারি করতে লাগলো। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আর ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকার পরও আবির শরীর ঘামছে, স্থির হতে পারছে না কোনোভাবে। তামাটের চেহারা কুচকুচি কালো বর্ণের হয়ে আছে। দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যায় শুধু 1 কাপ কফি খেয়েছে। মধ্যরাত হয়ে গেছে, খায়নি এখনো, তাই মুখটা মলিন হয়ে আছে। হাতের অবস্থাও করুন। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে। তারপর চোখ বন্ধ করে শ্বাস টেনে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে পড়ছে পুরনো স্মৃতি। এক 15 2 বছরের নীরবতা কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন বক্ষ স্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকেও বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীকে গুরুগম্ভীর থাকতে দেখা। আর যার কারণে সে নিজেই একটু সামান্য ভুলের কারণে গত 2টি বছরে প্রেয়সী তার চোখে চোখ রাখেনি। এক টেবিলে একসাথে খেতেও বসেনি। মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা একটা 18 বছরের যুবকের পক্ষে কখনো সম্ভব ছিল না। প্রেয়সীর প্রতি অনুভূতি তার অতল স্পর্শী।
বিশালতার সমুদ্রে নাই, যা কখনো পরিমাপ করা সম্ভব না। তখন তার সামনে দুটি রাস্তা ভেসে উঠেছিল। এক, স্কলারশিপে বিদেশ যাওয়া, দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা। আবির বাড়ির প্রতিটা সদস্যের থেকে মতামত নিয়েছিল সেদিন, এমনকি তার হৃদয় হরণের কাছেও সেদিন আকুল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে কী চায়। ছোট্ট হৃদয় হরণীর অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল যে সেদিনও আবিরের চোখে চোখ রাখেনি, আবিরের কোনো কথাই উত্তর দেয়নি। 2 বছর যে ললনার অভিমান ভাঙ্গাতে সক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙ্গানো সম্ভব ছিল না। তারপর আবির শেষবার যাওয়ার আগে অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না, কিন্তু না, সেদিনও মুখ ফুটে কিচ্ছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ে জমালো ভিন দেশে, পার্থিব জগতের মাঝে অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গিয়েছিল বহুদূর।